This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি নাশকতার তদন্তে গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। একটার পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। পাকিস্তানের যোগ আরও সুদৃঢ় হয়েছে, প্রকট হয়েছে। পাকিস্তানি ডিজিটাল অ্যাপ সাদাপের মাধ্যমে টাকা তুলছিল জৈশ। ভারতে হামলা চালাতে আত্মঘাতী স্কোয়াড তৈরি করতে তহবিল সংগ্রহ করছিল জৈশ। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ডিজিটাল হাওয়ালার মাধ্যমে টাকা তুলছিল জঙ্গি সংগঠন জৈশ। শীতকালীন কিট কিনতেও ব্যস্ততা ছিল জৈশের। শীতকালীন কিট প্রতি 20,000 পাকিস্তানি মুদ্রা সংগ্রহের লিফলেট প্রকাশ্যে চলে এসেছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই যে পাকিস্তানি যোগ আরও সুদৃঢ় হয়েছে, এই যে পাকিস্তানি ইউপিআই এর বিষয়টা জানা যাচ্ছে, যেটা অনলাইন পেমেন্টের ওদের যে সাদাপে, এখনো পর্যন্ত কিভাবে, কোথায় কোথায়, কি কারণে এই ট্রানজাকশনসগুলো হয়েছে, কি কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, তদন্তকারীরা ট্রেলে পৌঁছতে চাইছেন এবং তাদের কাছে একটা লিফলেট এসছে, যে লিফলেটে পরিষ্কার দেখা যাচ্ছে যে পাকিস্তানি রুপাইয়াতে 2 লক্ষ টাকা করে লিফলেটে কালেকশন করা হচ্ছিল। সেখান থেকে জুতো, তাঁবু ইত্যাদি কিন্তু তারা কিনছিলেন এবং সেখান দিয়ে কিন্তু তারা জৈশের যে মুজাহিদ রয়েছে এবং যে ফিদায়ে স্কোয়াড রয়েছে তাদেরকে কিন্তু এই মদত দেওয়ার জন্যই এই লিফলেট তৈরি করা হয়েছিল। এবং এইভাবেই কিন্তু একটা মানি ট্রেল পাওয়া যাচ্ছে এবং সেখানে কিন্তু হাওয়ালা যোগ পাওয়া যাচ্ছে। এবং তদন্তকারীরা মূলত চেষ্টা করছেন এখন এই ট্রেলটাকে খুঁজে বার করতে, কারণ দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িতদের মধ্যেও কিন্তু এই ট্রেলের একটা প্রভাব পাওয়া যাচ্ছে। এবং এই ট্রেলের মাধ্যমেই কিন্তু টাকা, সাদাপের মতন পাকিস্তানি একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে টাকা এদিক থেকে ওদিক যাচ্ছিল। সেই জায়গায় এই ট্রেল খুঁজে বার করলে আসলে কারা মদতদাতা, অর্থ কারা যোগাচ্ছেন, এটা কিন্তু তদন্তকারীরা জানতে পারবেন। সুমন, এই যে শীতকালীন কিট, এই বিষয়টা জানতে পারা যাচ্ছে যে শীতকালীন কিট প্রতি 20,000 পাকিস্তানি মুদ্রা সংগ্রহের এই বিষয়টা কি অ্যাকচুয়ালি? শীতকালীন কিট কিনতে জৈশের এই ব্যস্ততাটা ইদানিং কি অনেকটাই বেড়ে গিয়েছিল? দেখো, জৈশের যে ফিদায়ে স্কোয়াড রয়েছে এবং যারা মুজাহিদ রয়েছে তাদের এই শীতকালীন কিট প্রয়োজন হয় শীতকালে। তার কারণ তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকতে হয় এই নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য। সেখানেই কিন্তু 20,000 পাকিস্তানি রুপিয়া তারা কালেক্ট করছিলেন। সেখানে 3,500 টাকা দিয়ে কোনো সামগ্রী, 1,500 টাকা দিয়ে কোনো সামগ্রী, এগুলোর কিন্তু ব্রেকআপ দেওয়া হয়েছিল। এবং সেখানে লিফলেটে বলা হয়েছে যারা যারা এই অর্থ যোগাবেন তারাও কিন্তু নিজেদের জিহাদি বলতে পারবেন। এই ভাইরাল লিফলেটকে দেখেই কিন্তু সঙ্গে সঙ্গে তদন্তকারীরা এই মানি ট্রেলটাকে খুঁজে বার করছেন। মানি ট্রেল খুঁজে বার করলে কিন্তু তদন্তের একেবারে গোড়ায় পৌঁছানো যাবে এবং নাশকতার উদ্দেশ্যে কারা অর্থ যোগাচ্ছেন এই হাওয়ালার মাধ্যমে সেটাও কিন্তু তারা জানতে পারবেন। সুমন, আরও একটা বিষয় জানতে চাইবো, যেহেতু গোটা বিষয়টা অনলাইনের মাধ্যমে হচ্ছে, সেটা ট্রানজাকশন হোক বা ব্রেন ওয়াশ হোক, তারা একটা তাদের ভাষায় মাকসাদ একটা সেট করে মোটিভেট করার চেষ্টা করছেন ইন এ নেগেটিভ ফরম্যাট, যদি এটাকে নেগেটিভ ফরম্যাট হিসেবে ধরা হয়। তাহলে সেক্ষেত্রে তো এরকম বেশ কিছু ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি সামনে আসবে নিশ্চয়ই, যদি পরিস্থিতির জল এইভাবে গড়ায়। দেখো, পাকিস্তানে একটা অ্যাপ রয়েছে, তার নাম হচ্ছে সাদাপে। যেমন আমাদের একাধিক ইউপিআই অ্যাপ রয়েছে, তেমনই কিন্তু সাদাপের মতন একটা অ্যাপ কিন্তু এই জৈশের কমান্ডাররাও ডেভেলপ করেছিলেন এবং তারা কিন্তু এরকম একটা ডিজিটাল অ্যাপের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। এবং যেটা দেখা যাচ্ছে, এটা মূলত কিন্তু পাকিস্তানেই প্রচার করা হচ্ছে এই লিফলেট এবং সেখানেই কিন্তু এই অর্থ সংগ্রহ করে জিহাদি নিজেদের বানানোর জন্য অর্থ দিন, এরকম মর্মেই কিন্তু এই লিফলেট। এবং অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং ডিজিটাল পে সিস্টেমকে কাজে লাগানো হচ্ছে। সেই জায়গায় একটা বিষয় খুব পরিষ্কার, যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আমরা যা দেখেছি, এর থেকেও কিন্তু বড় সড়ো কোনো নাশকতার পরিকল্পনা এই নাশকতাকারীদের ছিল। সেজন্যই কিন্তু এই অর্থ সংগ্রহের তোড়জোড় এবং ইতিমধ্যে তারা বেশ কিছু অর্থ সংগ্রহ করেছেন। সেজন্যই তদন্তকারীরা বুঝতে চাইছেন যে এই মুজাহিদদের বা ফিদায়ে স্কোয়াডদের কারা টাকা যোগাচ্ছিলেন, কী উদ্দেশ্যে যোগাচ্ছিলেন। এই মানি ট্রেল হাওয়ালা লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া গেলে কিন্তু তদন্ত আরও সুস্পষ্ট হবে। একেবারে তদন্ত আরও সুস্পষ্ট হবে। এবং এই সাদাপে যে অ্যাপ, যে অনলাইন পেমেন্টের যে অ্যাপ, সেই অ্যাপে কোথায় কোথায় ট্রানজাকশনস হয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো সামনে চলে আসলেও কারা কারা এই ফিদায়ে অন্তর্ভুক্তিকরণের ভাবনা চিন্তাও করেছিলেন, পয়সা দিয়েছিলেন, সেই বিষয়গুলোও কিন্তু সামনে আসবে। শুধু পাকিস্তান যোগ নয়, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারীদের নজরে বাংলাদেশ যোগও সুস্পষ্ট। বিস্ফোরক সরবরাহের অভিযোগে এবিটির সদস্যকে গ্রেফতার।
আনসারুল্লাহ বাংলা টিম, সেই এবিটির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ইখতিয়ার নিষিদ্ধ সংগঠন এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, আমি জানতে চাইবো এই যে এই ইখতিয়ারের যে গোপন ডেরা, সেই গোপন ডেরাতেই নাকি রাখা ছিল, মজুদ ছিল সেই বিস্ফোরক যা ব্যবহৃত হয়েছে দিল্লি বিস্ফোরণে। এই ইখতিয়ারের অনেকগুলো ভূমিকার কথা জানতে পারা যাচ্ছে। পাশাপাশি ইখতিয়ার প্রযুক্তিগত সহায়তা দিত। এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ যোগ ভায়া মুর্শিদাবাদ, কোন কোন বিষয়গুলো সামনে আসছে? দেখো, মালদহ মুর্শিদাবাদ লাগোয়া যে বাংলাদেশ সীমান্ত, এই সীমান্তর দিকেই নজর এখন তদন্তকারীদের। যেটা তদন্তকারীরা নিয়ে তদন্ত তুলে এনেছে যে এই ইখতিয়ার অর্থাৎ এবিটির সদস্য, এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ইখতিয়ার কিন্তু দীর্ঘদিন ধরেই এই যে ফরিদাবাদ টেরর মডিউল তাদের সদস্যের যখন যোগাযোগ রাখছিল, এমনকি এই বিস্ফোরক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর কাজও কিন্তু এই ইখতিয়ারের উপর দেওয়া হয়েছিল বলে যেটা সূত্রের খবর। এবং এর পেছনে যে জৈশ মোহাম্মদ এবং আরএসআই এর একদম পরোক্ষ হাত রয়েছে তাও কিন্তু জানাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তদন্তকারীরা যে বাংলা বর্ডারগুলো রয়েছে যেখানে অরক্ষিত সীমান্ত, সেই সব দিকে নজর দিয়েছে এবং এই বাংলার যে সীমান্ত বরাবর অংশটি রয়েছে সেখান থেকে এই টেরর মডিউলটা নতুনভাবে সংগঠিত হচ্ছিল এবং যাবতীয় বিস্ফোরক দেওয়ার কাজ বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের ভেতর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার কাজ যাবতীয় দায়িত্ব কিন্তু এই এবিটির সদস্যের হাতে ছিল বলে তদন্তকারীরা জানাচ্ছেন। একই সঙ্গে এই যে টেরর মডিউল তার সঙ্গে বাংলাদেশ সীমান্তের পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে যোগাযোগ রয়েছে বলেও ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন। ধন্যবাদ শান্ত। নাশকতা ছড়াতে কৌশলগত যে অবলম্বন, কৌশল সেটা বদলাচ্ছে জঙ্গি সংগঠন। আইসিসের একটা মাইনর মডিউল যেখানে নাবালকরা রয়েছে যে সামনে আসছে, ডাক্তার মডিউলের পর এবার কিন্তু সামনে আসছে মাইনর মডিউল। আইনের ফাঁক গলে নাবালকদের ব্যবহার করার চেষ্টা জঙ্গি সংগঠনের। ছত্তিশগড়ের রায়পুরে আইসিসের 2 জঙ্গি আটক, এরা দুজনেই নাবালক বলে জানতে পারা যাচ্ছে। দিল্লিতে নাশকতার মধ্যে আইসিসের নাবালক জঙ্গি গ্রেফতারিতে উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়ছে, তার কারণ ডক্টরস মডিউলের পর এই মাইনর মডিউল ভাবাচ্ছে তদন্তকারীদের। 2 নাবালক জঙ্গির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাইয়ের অভিযোগ উঠছে। और सक्रिय होकर भारत में देश विरोधी काम करने वाले ऐसे लोगों को चिन्हांकित करके पकड़ा है। बधाई के पात्र हैं और ये हमारे लिए अलार्मिंग भी है। आने वाले समय में इस दिशा में भी बड़े काम करने की जरूरत है कि समाज की सुरक्षा के लिए इस पर चौकन्ना होने की जरूरत है। आईएसआईएस से प्रेरित होकर के पाकिस्तान मॉड्यूल से जुड़ करके लंबे समय से फर्जी आईडी बना करके सोशल मीडिया पर उसको प्रचारित कर रहे थे और लोगों को प्रभावित करने की कोशिश कर रहे थे। रेडिकलाइज्ड इतने थे कि इनके मन में बिल्कुल ऐसा था कि हमारे हाथ में हथियार आए तो हम ये कर दें, हम वो कर दें। तो यहां तक की स्थिति थी। इसलिए ये चिंता का विषय है। आगे एटीएस को और बढ़ा करके और सामर्थ्यवान बना करके आगे कार्यवाही की जाएगी। काफी जांच के बाद अभी ये पहला प्रकरण पंजीबद्ध हुआ है, इसकी जांच में और स्पष्टता आएगी। মডিউলটা তো নিশ্চিতভাবে একটা নতুন ভাবে চ্যালেঞ্জ হচ্ছে ফর দ্য এন্টায়ার ইন্টেলিজেন্স এজেন্সি। দ্বিতীয়ত যারা টিনেজার, আপনি যেটা সঠিকভাবে বললেন, যারা 18 বছরের নিচে, তারা আইনের মধ্যে আসবে না। তারা যদি ধরাও পড়ে তাদের ওরকম স্ট্রিক্টেস্ট যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্ট দেওয়া যাবে না। ইউএপিএ যারা ডক্টর মডিউলে আপনি দেখবেন মোজাম্বিল যেগুলো এখন সামনে আছে, এরা ডার্ক ওয়েবে কিন্তু মেম্বার ছিল। ডার্ক ওয়েবে একজন মেন্টর থাকে, তারা ওদের মগজ ধোলাই করে, র্যাডিক্যালাইজ করে। মেন্টর তাদের একটা অন্য পথে একবারে নিয়ে চলে যায়, র্যাডিক্যালাইজ পথে। জঙ্গি ডাক্তার উমরের ডেরা এবার টিভি9 বাংলা। হরিয়ানা নুতে যে বাড়িতে 30 অক্টোবর ভাড়া নিয়েছিলেন উমর, রাতে ছাদে উঠেছে নিয়মিত চ্যাট করত। তার চালচলনে কোন রকম সন্দেহ স্থানীয়রা অন্ততপক্ষে বুঝতে পারেননি। জঙ্গির ঘর থেকে উদ্ধার হওয়া ডায়েরির প্রায় 16টি পৃষ্ঠা ছেঁড়া। শাহিনের লেখা কিছু কোড ওয়ার্ড রয়েছে ডায়েরির একটি পাতায়। আমরা পৌঁছেছি নুহের হিদায়ত নগর এলাকায়, যে বাড়িটিতে 10 নভেম্বর যেখানে বিস্ফোরণ হয়েছিল তার ঠিক 10 থেকে 11 দিন আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল উমর এবং এই বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই বাড়িতে ভোরের দিকে সে থাকতো, সারাদিন থাকতো না এবং রাতে আবার ফিরতো এবং বাড়ির এই নিচের তলায় বসে এবং ছাদে বসে সে দীর্ঘক্ষণ চ্যাট করতো বলে আশেপাশের মানুষজনও জানিয়েছেন।
ইতিমধ্যে এই বাড়ির ভেতরে একটি কন্টেনারও রয়েছে। সেই কন্টেনারের মধ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মোট 4টি ঘর রয়েছে এবং 4টি ঘরের মধ্যে একটি ঘরে সেই কন্টেনার রয়েছে। এনআইএ, এনএসজি এবং তদন্তকারীরা বারবার করে এই এলাকায় এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সোমবার সকালে মহারাষ্ট্র এটিএস এবং হরিয়ানা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ এটিএস এই তদন্তকারী দলের সদস্যরা এই হৃদয়নগরে এসছেন। তারা বিভিন্ন এলাকায় বর্তমানে সার্চ অপারেশন চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছে কোথাও না কোথাও এই ঘরের সঙ্গে আশেপাশে গ্রামের প্রতিটি জায়গায় নেটওয়ার্কের সদস্যরা জড়িয়ে রয়েছে এবং যে কারণে এই সার্চ অপারেশন চলছে বলে ইতিমাত্র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হৃদয়নগর কলোনি, নু, হরিয়ানা। অন্যদিকে জঙ্গি তৈরির কারখানা আলফালা ইউনিভার্সিটির নতুন কুকীর্তির সামনে চলে এসেছে। এবার আলফালা ইউনিভার্সিটির 415 কোটি টাকার দুর্নীতির খোঁজ পাওয়া যাচ্ছে। ইডি আধিকারিকদের নজরে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরাও ভুয়ো স্বীকৃতির নথি দেখিয়ে ফির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। তদন্তকারীদের নজরে বিশ্ববিদ্যালয়ের আয়কর নথি।